আমরা দেখতেছি যে সেই আন্দোলনের কতগুলো চাওয়া পাওয়া ছিল। 1 নম্বর চাওয়া পাওয়া ছিল জনগণের যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেইটা হয়নি। 2 নম্বর ছিল আইন শৃঙ্খলা সুশাসন সুবিচার পাবে, সেইটাও কিন্তু হয়নি। এখনো ঘুষ চলে, দুর্নীতি চলে। যেভাবে বলবে সেইভাবে অন্যান্য দলেরও এটা হচ্ছে নির্বাচনী কৌশল। যদি আমরা যৌথভাবে করি সেটা এক ধরনের, আবার এই জন্য কিছু কথাবার্তা হয়, এটা হতে পারে। পরের সরকারের মাঝখানে একটা সরকার কিছুদিনের জন্য থাকবে। এখন তারা যদি আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতা নিয়ে এইগুলো কথা বলে, সেখানে বোঝাই যায় যে তারা নোংরামি করতেছে এবং নোংরা ভাবে তারা দল গঠন করতে চাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে সুবিধা নিতে চাচ্ছে। প্রশ্ন যারা করেছে সেই কটার উত্তর দিয়ে একজনে বলেছে যে আওয়ামী লীগ গুম খুন করেছে, আপনারা বিচার চান না, আপনারা শুধু নির্বাচন চান। এটা ওনার সত্য না। আমিও গুম হয়েছিলাম এবং আমরা এই বিচার চাচ্ছি। আমরা প্রতিদিন প্রতিটা সভা সমাবেশে এই গুম খুনের বিচার চাচ্ছি এবং এটার কঠিন বিচার হোক, বাংলাদেশে তাকে এনে তার বিচারের ব্যবস্থা করুক, এটা চাচ্ছি। কিন্তু নির্বাচন চাচ্ছি ভাই। আপনি দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিচার চাচ্ছে না। আপনারা দেখেছেন যে গণপূর্তের শামীম আক্তার তারে সহ 16 জনের নামে পল্টন থানায় মামলা হয়েছে, তাদের গ্রেপ্তার করে না। আজকে গতকালকে পরশুদিন দেখলাম যে এই যে আপনার ট্রাইব্যুনাল হয়েছে, তাদের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই ছাত্রলীগের যে প্রভাবশালী সেক্রেটারি রাব্বানি, তার ভাই পুলিশ কর্মকর্তা, তাকে কোনো তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না। আপনার এই যে চট্টগ্রাম পোর্ট বন্দরে চেয়ারম্যানের বিরুদ্ধে 500 কোটি টাকার দুর্নীতি, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই SM মনিরুজ্জামান, তাকে অ্যাকশন নেওয়া হচ্ছে না। এরকম সকলকে, এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু তার মধ্যে মানে সবাই না, তাদের মধ্যে কিছু লোক এদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথে লিয়াজো করে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ যে একদিনই কিন্তু আন্দোলন হয়নি। এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল আপনার এই খুনি হাসিনার সাথে যারা নির্বাচনে গিয়েছিল, তার বাদে নিবন্ধিত অনিবন্ধিত কোনো সময় শুনেছি 53টা, কোনো সময় এরকম কমছে বাড়ছে, মনে করেন প্রায় 60টা দল, তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছে, ভিত্তি স্থাপন করেছে, আস্তে আস্তে ফাউন্ডেশন হয়েছে। পরবর্তীতে ছাত্ররা এসে সেখানে একটা সফলতা পেয়েছে। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, সাজা শুরু হয়ে গিয়েছিল, অনেককে সাজা দিয়েছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা আমাদের সন্তানদের নিয়ে, স্ত্রীদের নিয়ে যেভাবে পেরেছি, আত্মীয় স্বজন নিয়েও আমরা আন্দোলনে ছিলাম। কিন্তু আমরা দেখতেছি যে সেই আন্দোলনের কতগুলো চাওয়া পাওয়া ছিল। 1 নম্বর চাওয়া পাওয়া ছিল জনগণের যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সেইটা হয়নি। 2 নম্বর ছিল আইন শৃঙ্খলা সুশাসন সুবিচার পাবে, সেইটাও কিন্তু হয়নি। এখনো ঘুষ চলে, দুর্নীতি চলে র্যান্ডাম। এরপরে আপনার এই যে দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেট, এরা থাকবে না। এখন এই সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক বিএনপির দায় দেয়। আগে তো আপনার সরকারের দায়। তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে বলেছে যে একটা দলে ক্ষমতায় থেকে যদি বলে যে সন্ত্রাসীদের দল নাই, সেইটা দোষের। আমরা তো ক্ষমতায় না, আমরা বলতেছি সন্ত্রাসীদের কোনো দল নাই। তারেক রহমান সাহেব বলতেছে, বহিষ্কার করতেছে, তাদের গ্রেপ্তার করুন, তাদের আইনের আওতায় আনুন, আনতেছেন না। এটা কিন্তু যার কারণে জনগণের এই বছরের পর বছর ভোট দিতে পারেনি। তারাও নির্বাচন চায় এবং নির্বাচিত একটা সরকার হলে হয়তোবা এই পদক্ষেপগুলো নেওয়া যাবে, এই যারা গুম খুন করেছে তাদের বিচার হবে। সেইটার জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। এরপরে আমার যে বীর প্রতীক ভাই বলেছে যে কোনো সময় আমরা ভোট দিতে পারিনি, সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি যে আপনার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, অনেক জেল খেটেছি, রাবার বুলেট বিদ্ধ হয়েছি। শেখ হাসিনার মতো হয়নি কম, এ তো একেবারে ডাইরেক্ট গুলি করতো। সেক্ষেত্রে আমরা দেখলাম 9 বছরের পরে যখন 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসেছিলেন, উনি যে নির্বাচনটা 90 দিনের মধ্যে বাংলাদেশ নিরপেক্ষ করে নির্বাচনটা দিয়েছিলেন, সেটা বাংলাদেশে এবং বহির্বিশ্ব গ্রহণযোগ্য হয়েছিল। তাই এরকম এরাও সেটা করতে পারতো, হয়তোবা 90 দিনে না পারুক, 4 গুণ দিনে হোক, মানে 12 মাসে হোক। এরপর আপনার আরেক ভাই বলেছিল যে আপনারা এই জামাতের সাথে এখন দ্বন্দ্ব করেন না। এখনো আমরা দ্বন্দ্বের মধ্যে আমরা নাই, আমরা কথার পরিপ্রেক্ষিতে তাদের কিছু কথার উত্তর দিই। এবং আমরা দেখলাম যে 26/1/2025 জামাতের সেক্রেটারি জেনারেল তিনি একটা বক্তব্যে এক জায়গায় বলেছেন যে আমরা আসলে এখনো ঐক্যবদ্ধ থাকবো। এবং প্রশ্ন করেছিল আপনারা কি 300 আসনে
প্রার্থী দেবেন, বলছে যে না এখন আমরা এটা কনফার্ম না, আমাদের সকলের সাথে ঐক্যবদ্ধ হয়েও আমরা নির্বাচন করতে পারি। সেই ক্ষেত্রে যখন যেভাবে বলবে সেইভাবে অন্যান্য দলেরও এটা হচ্ছে নির্বাচনী কৌশল, যদি আমরা যৌথভাবে করি সেটা এক ধরনের, আবার এই জন্য কিছু কথাবার্তা হয়, এটা হতে পারে। আমার এই বীর প্রতীক ভাই উনি বলেছেন যে আওয়ামী লীগকে কোনো ক্ষমা করা যাবে না এবং সেটা দেখতে হবে, আবার চাঁদাবাজির কথা বলেছেন। আমি এই দুইটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি গ্রামগঞ্জে যাওয়ার পরে অনেকে বললো যে ভাই আপনার মানুষ মুসলমানরা ঈমান আনে আল্লাহ রসুল কোরআনের উপরে এবং এই আদেশের উপরে, কিন্তু এই আওয়ামী লীগ ঈমান আনছে হারামির উপরে, মিথ্যাচারের উপরে, এই অপকৌশলের উপরে, মুনাফেকের উপরে, ভোট চোরের উপরে, গণতন্ত্র হরণের উপরে, বিচারকে আজ্ঞাবহ করার উপরে, অর্থ পাচারের উপরে, দুর্নীতির উপরে। তাই আমরাও জানি যে এই সবগুলোর উপরেই এই আওয়ামী লীগের ঈমান আছে। তাই আমরা কোনোভাবে তাদেরকে যে কিছু এটা সুযোগ সুবিধা এরকম কোনো কিছুই আসলে নেই। অনেকে ধারণা বিভিন্ন বক্তব্যের পাল্টা বক্তব্য করতে পারে। আরেক ভাই বলেছে যে এই 3 জন উপদেষ্টা কি তারা পদত্যাগ করবে, আমাকে বলছে ভাই আমি মনোবিজ্ঞানের ছাত্র, এখানে হচ্ছে আকর্ষণ দ্বন্দ্ব। চিন্তা করে ছাড়লে লাভ হবে নাকি থাকলে লাভ হবে, ছাড়লে লাভ হবে নাকি থাকলে লাভ হবে, এই আকর্ষণ দ্বন্দ্বতে ভুগতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা বলেছে, নাহিদ বলেছে দল হবে, ছাত্ররা দল করবে এবং উনি যদি সেই ক্ষেত্রে যায় তাহলে পদত্যাগ করে যাবে। অতএব তারা চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে এবং একজন উপদেষ্টা রেজওয়ানা যিনি তিনিও বলেছে তাদের এখান থেকে পদত্যাগ করে যেতে হবে। এরকম যেহেতু কথাবার্তা হচ্ছে তাতে হওয়াটা স্বাভাবিক। এরকম এখন তারা মূলত আকর্ষণ কোনটায় লাভ বেশি, কোন জায়গায় সুবিধা বেশি, সেই সুবিধাটা চিন্তা ভাবনা করতেছে। যদি কনফার্ম করতে পারে ওই অচল মেয়ের মতো যদি সেইখানে চালানোর ব্যবস্থা করে ফেলাইতে পারে, তাহলে আপনার মানে ওনার দল যদি কনফার্ম হয় যে করার পরে নির্বাচিত হবে, মন্ত্রী হবে, তাহলে করবে। তারা তো অনেক কিছুই করতেছেন এই। এবং আপনার আমি আরেকটা প্রশ্নের উত্তর না দিলে একটু হয়ে যাবে, সেটা হচ্ছে আমার ভাই রাজনীতিবিদ, উপদেষ্টা জাতীয় পার্টির আমার সিনিয়র ভাই, উনি কৌশলে আমাকে এটা, আমি আসলে আমার চাস্তো ভাই, উনি বীর মুক্তিযোদ্ধা, আবার একসময় নৌবাহিনীতে ছিলেন, পরবর্তীতে স্বাধীনতার পরে উনি বিডিআরে গিয়েছিলেন, মানে সদস্য ছিলেন এবং তিনি মারা গেছেন। মারা যাওয়ার কারণে আমাদের বিরাট একটা মাঠ আছে, সেখানে মাইকিং হয়েছে, লোকজন জানাজানি হয়েছে, মুক্তিযোদ্ধা সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড উনি এসেছিলেন, পুলিশের একটা চৌকস দেওয়া আসছিলেন গার্ড অফ অনার দিতে। সেখানে আমার বাড়ি, আমার স্বাস্থ্য বাড়ি বা আমার বাড়ি, আমাদের একটাই মাঠ। তাই এখন সেখানে যারা আসবে সেখানে তো আমাকে কথা বলতে হবে, তাদের সাথে হাত আগাই দিলে আমি যদি হ্যান্ডশেক না করি আমি তো আনছোছাল না। তার অপরাধের বিচার হোক এবং তাকে যেটা হোক সেটা হোক, কিন্তু সেই জন্য আমি ভাই আমাকে হয়তো বা অন্যভাবে যদি বলে অনেকে মানুষ ভুল বুঝবে, এটার আমি এই জন্য উত্তর দিলাম। এটা ছিল বোঝায় দর্শকদের প্রশ্ন। এরপর আপনি বলেছিলেন যে আমরা আন্দোলন করতেছি, ওরা হেলিকপ্টারে যাচ্ছে সরকার থেকে, নিয়ে এত খোঁচাখুচি কেন আপনাদের, মানে হেলিকপ্টার একটা খোঁচাখুচি কেন? আমাদের কথা হচ্ছে কি, আপনার বাংলাদেশে মাহমুদ ভাই যেটা বলেছে যে বাংলাদেশে দল বড় আগে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, এখন বিএনপি বড়, এরপর জামাত। এখন বর্তমান সিচুয়েশনে দ্রুত নির্বাচন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, জনগণকেও দেখতে হয়, আমাদের নেতাকর্মী সবগুলো নিয়ে চিন্তা করতে হয়। আজকে দেখেন যে আমি একটু আগেও বলেছিলাম যে 21 বছরের সুপারিশ করেছে, সেখানে ওরা 18 বছর চাচ্ছে এমপি মন্ত্রী হওয়ার জন্য। এই লক্ষণটা তো কোনোভাবে সহ্য করা যায় না। এবং এখানে স্পষ্ট হয়ে গেছে যে তারা এই আপনার উপদেষ্টা থেকে রাজনৈতিক বক্তব্য দেয়, এটা তো সাংবিধানিক ভাবে দিতে পারে না। এটা তো অন্য সরকারের মতো না, এটা রাজনৈতিক সরকার না। এই সরকার হচ্ছে যে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী মানেই হচ্ছে যে একটা সরকারের আগের সরকার এবং পরের সরকারের মাঝখানে একটা সরকার কিছুদিনের জন্য থাকবে। এখন তারা যদি আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতা নিয়ে এইগুলো কথা বলে, সেখানে বোঝাই যায় যে তারা নোংরামি করতেছে এবং নোংরা ভাবে তারা দল গঠন করতে চাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে সুবিধা নিতে চাচ্ছে এবং এই নিয়ে সেই কার্যকারিতা করতেছে। আমি দেখলাম যে একজন উপদেষ্টা গেছে যিনি মানে ভূমিহীন
কি যেন ভুলে গেছি, স্যার বলে ভালো, দপ্তরবিহীন মন্ত্রী, আমি মনে করেছিলাম ভূমিহীন মন্ত্রী। আপনার হুজুরে খামোখা খামাখা। এখন আমি তো বলতেও এলাকায় কি পরিমাণ ফুলের ইটি দিয়ে টিয়ে বিভিন্ন লোক মনে হচ্ছে যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছে। এই জিনিসগুলো তো করার কথা ছিল না। আমরা তো আরো অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, আরো দুই একটা তো ছিল, এমনকি সেনা সমর্থিত সরকারও ছিল। তারা তো আমরা দেখি নাই এরকম নিজ নিজ এলাকায় যাইয়া প্রোটোকল নিয়ে এসপি ডিসির স্যালুট নিয়ে মানুষকে দেখানো। এই জিনিসগুলো তো ঠিক না। এই যে সরকারের টাকা অপচয় করবেন। আমরা আরেক ভাই বলছে যে ওনারা দল গঠন করলে সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলেছে যে আমরা অভিনন্দন জানাই, স্বাগতম জানাই, তবে জনগণের কাতারে দল করতে হবে, ওখানে থেকে করলে হবে না, এবং এটাই সত্য। আর আমি আমাদের হাসানুল ভাই বীর প্রতীককে বলতে চাচ্ছি যে আপনি যে চাঁদাবাজির কথা বলেছেন, আপনি হয়তো বা জেনেছেন 5ই আগস্ট থেকেই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলেছে, আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা এলাকায় গিয়েছি, তথ্য দিয়েছি, এ পর্যন্ত 2000 লোককে বহিষ্কার করেছে। আপনি বলতে পারেন বহিষ্কার করাটাও ব্যর্থতা, আসলে ব্যর্থতা না, এটাও একটা কাজ। যেহেতু বড় দল, বাতাস আসলে কিন্তু বড় গাছটায় বাতাসটা দেখা যায়, অন্যরাও কিন্তু করতেছে। আপনারা শুনেছেন যে চট্টগ্রামে একটা রিসোর্ট একটা দল দখল করেছে, আপনার কোনো আসামি ছাড়াই আনতেছে, এক আমির জায়গা একটা কলেজ দখল করতেছে। কিন্তু আমরা নিঃসন্দেহে বড় দলের জন্য এটা বলি। কিন্তু আমি গত পরশুদিন আমাদের বাগেরহাটের সাথে স্কাইপি হয়েছে জনাব তারেক রহমান সাহেবের সাথে, সেই সময় তিনি বলেছেন যে আমি আগে বহিষ্কার করতাম, অনেকে মনে করতো বহিষ্কার করলে তো অসুবিধা নাই, বাইসে আসি, এখন থেকে আর বরদাস্ত করা হবে না। আমার দলের যদি ক্ষতি হয়, সন্ত্রাসের জন্য, দখলের জন্য, চাঁদাবাজির জন্য, আমি দলের জন্য স্বার্থপর হব, আমার ওর কোনো মূল্য আমাদের কাছে নাই, বহিষ্কারও করব, তাকে আইনের হাতেও তুলে দিতে হবে, আপনারাও দিবেন। এবং ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা তালিকা কে কে করতেছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, এবং মোটামুটি আমরা চিন্তা ভাবনা করছি আমরা নিজেরাই ধরে আইনের হাতে দেব গ্রুপ করে, এইরকম যদি করে। এবং আমার মনে হচ্ছে আপনাকে আরেকটু আশ্বস্ত করতে চাই, আমি যতটুকু রাজনীতিতে বুঝি, আমি একটু সহজ সরল প্রকৃতির প্যাঁচগোছ বুঝি না। আমার এই তারেক রহমান সাহেবকে এই 16-17 বছর বিভিন্ন যে আমি চিন্তা ভাবনা ওনার দেখেছি, বক্তব্যগুলো আমি সবগুলো শুনি, তাতে আমার ধারণা যদি উনি বাংলাদেশে যেদিন আসবে সেই দিন থেকে এই সন্ত্রাসীরা মাঠে থাকবে না, বিএনপি করবে এই কথাও বলবে না, যদি বিএনপির কোনো পদও থাকে সে ওই এলাকা ছেড়ে যাবে। এইটা আমার চিন্তা ভাবনা যে এইরকমই, কারণ তিনি তার বাবা এবং সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই দল করবে, এবং সেটাই। আমি একটা কথা শেষ করতে চাই আপা, সেইটা হচ্ছে কি যে আপনারা জানেন যে বাংলাদেশের মুকুটবীর সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী, তিনি একদিন অসুস্থ হয়ে যাওয়ার পরে তার যারা বাগা বাগা নেতা তারা ওনাকে দেখতে গেছিল, তো বলছে হুজুর কেমন আছেন, বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদেরকে একটা কথা বলতাম। যে কি, যে বাংলাদেশে একটা ছেলে আছে, এই ছেলেটা দেশের জন্য কাজ করতে চায়, তার মধ্যে দেশপ্রেম আছে, নিঃস্বার্থপর এবং পরোপকারী, নির্লোভ, একে তোমরা একটু সহযোগিতা করো। তখন ওই নেতারা বুঝে গেছে কার কথা বলছে, তখন বলছে যে আপনি জিয়াউর রহমানকে এত ভালোবাসেন কেন? তখন সে বলেছিল যে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ভারত বিরোধী আন্দোলন করেছি, পাকিস্তান বিরোধী আন্দোলন করেছি, অনেক রাষ্ট্রনায়কের সাথে চলেছি, বসছি, খাওয়া দাওয়া করেছি, তাদের আগে চিন্তা করতাম সে কি কি করে, কি তার অবস্থা, এসে আবার করতাম। আমি এই জিয়াউর রহমানের মতো একজন নিঃস্বার্থপর, নির্লোভী, পরিবারতন্ত্রহীন, দলীয়করণহীন আমি পাইনি। তখন বললো যে আপনি একটা প্রমাণ কি বলেন, বলে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, তুমি জিয়াউর রহমানের কয় ভাই জানো, তোমরা কয় বোন জানো, তার শালাকে, সুমন্দিকে? তখন ওনরা কেউ বলতে পারে না, বলছে এটাই প্রমাণিত যে উনি এইটা কখনো করে না। তাই আজকে তারেক রহমান সাহেবও বিভিন্ন আগের চেয়ে এখন সে বুঝতে পেরেছে, আপনারা বক্তব্য শুনেছেন, উনি অবশ্যই জিয়াউর রহমানের আদর্শে দেশ চায়, সেটাই কামনা করি। অসংখ্য ধন্যবাদ।